আসসালামু আলাইকুম। আজকে সপ্তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই ৬টা ক্লাস সম্পন্ন করেছি। আর এই ৬টা ক্লাস আসলে প্রাকৃতিক ভূগোলের জন্য রাখা হয়েছিল। আম, আমি বলবো না যে সবকিছু শেষ করতে পারছি প্রাকৃতিক ভূগোলে। আহ, তবে চেষ্টা করা হয়েছে যে একটা গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলোতে আলোচনা চালিয়ে নেবার চেষ্টা করা হয়েছে। আমি আমার 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 জায়গাটা আমি শেষ করেছি, তবে আপনাদের যে যাত্রা সে যাত্রা কিন্তু এখনো শেষ হয় নাই। আজকে ক্লাস শুরু করার আগে আমি আরেকবার রিপিট করব যে কোন পরামর্শগুলো আপনাদের আমি দিয়েছিলাম। আহ, ইতোমধ্যেই আপনাদেরকে আমি যে বইগুলোর কথা বলেছি সেগুলো যদি আমি ধারাবাহিকভাবে বলি: নবম দশম শ্রেণীর ভূগোল বই, ইন্টারমিডিয়েটের যে ভূগোল প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা বই, এর সাথে সাপোর্টিভ হিসাবে আপনারা আব্দুল বাকি স্যারের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল বাকি স্যারের ভুবন কোষ বইটা একবার শেষ করার চেষ্টা করবেন। আর সেটা আসলে একটা ডিকশনারির মতো। সেখানে আপনারা যে ব্যাপারগুলো বুঝতে পারবেন না সেখান থেকে আপনারা যদি দেখে নেন তাহলে আপনাদের জন্য বোঝার সুবিধাজনক হবে। এছাড়াও আপনাদের একটা পরামর্শ দেওয়া হয়েছিল যে আগের যে বিসিএস গুলো হয়েছে, যে বিসিএস গুলোর যে ভূগোলের যে লিখিত পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আপনারা সংগ্রহ করবেন। কি ধরনের প্রশ্ন আসছে, সেখানে কি ধরনের টিকাগুলো ছিল, সেইগুলো একটু সমাধান করার চেষ্টা করবেন। তার সাথে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, আমি বিসিএস এর কথাই বলবো, বিসিএস এর যে ভূগোলের যে অংশ থাকে কোনো একটা বই থেকে ভূগোলের অংশটুকু সমাধান করার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু একটা তীব্র প্রতিযোগিতা, কারণ আপনার ডিসিপ্লিনেরই সবার সাথে আপনাকে কম্পিট করতে হবে। 100 মার্কস তো জেনারেল নলেজ এবং যে জেনারেল পার্ট সেটা তো আছেই, ইংরেজি বাংলা অঙ্ক সহ, কিন্তু আরেক 100 মার্কস কিন্তু জিওগ্রাফি। অতএব আপনার বিষয়ে যারা জানে, আপনার বিষয়ে যারা অনার্স মাস্টার সম্পন্ন করেছে তাদের সাথেই আপনার আসলে কম্পিটিশনটা। তাই আমি আশা করব যে আপনারা একটা ভালো প্রস্তুতি নেবেন এই অংশটাতে। এই অংশটাতেই নিজেকে আসলে এগিয়ে নিতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা ফলো করবেন আশা করছি। তো আজকে সপ্তম ক্লাস শুরু করছি। সপ্তম যে ক্লাস, এখানে হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবিক ভূগোলের যে বিষয়াদিগুলো 40 মার্কসের, এবং এরপরে এই 40 মার্কসের বিষয়ের পরে বাংলাদেশের যে জিওগ্রাফি সেই জিওগ্রাফির উপর যে 10 মার্কস, সেই 10 মার্কসের একটা প্রস্তুতির জন্য কিছু ক্লাস থাকবে, আপনারা সেগুলো ফলো করবেন। তো যাই হোক, আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে 3টা সেগমেন্ট ভাগ করা হয়েছে। একটা অনেকগুলো লেখা, কিন্তু আমরা জানি যে এখানে টেকনিক্যাল বিষয় তুলনামূলক কম, কারণ মানবিক ভূগোল অনেকটাই আসলে বর্ণনামূলক স্টাডি। সেখানে আহ, একটা ডিসক্রিপশন থাকে, অ্যানালিটিক্যাল যে বিষয়াদি সেগুলো তুলনামূলক কম থাকে। তো আজকে হিউম্যান জিওগ্রাফি 3টা সেগমেন্ট নিয়ে আসলে আলোচনা করা হবে। প্রথম সেগমেন্টে সেখানে আছে হিউম্যান জিওগ্রাফি, তার সংজ্ঞা, স্কোপ অর্থাৎ পরিধি এবং পদ্ধতি, এই একটা বিষয়। এবং তার সাথে ব্রাঞ্চেস অফ হিউম্যান জিওগ্রাফি, যে শাখাগুলো আছে সেগুলো নিয়ে একটা ওভারভিউ থাকবে। এবং সাম্প্রতিক সময়ে হিউম্যান জিওগ্রাফি পড়ার অ্যাপ্রোচগুলা কি, এর যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কেমন, এটা কিভাবে আসলে এই হিউম্যান জিওগ্রাফি অংশটা পড়া হয়। একই সাথে মানুষ এবং পরিবেশের যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশন থেকে আসলে একটা অংশ থাকবে যে মানুষ এবং পরিবেশ পারস্পরিক সম্পর্ক কেমন, ইন্টারাকশন কেমন। এরপরে এ সেগমেন্টের পরে বি সেগমেন্টে আছে পপুলেশনের ডেফিনেশন এবং কনসেপ্ট অফ পপুলেশন জিওগ্রাফি, গ্লোবাল ডিস্ট্রিবিউশন আর ডেন্সিটি,
এই পপুলেশনের যে বিশ্বব্যাপী বন্টন এবং তার ঘনত্ব সেই বিষয়টা কিছু আলোচনা থাকবে। তার সাথে পপুলেশন ডাইনামিক্স, আমরা ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন, অর্থাৎ আম, এই যে পপুলেশনের যে বিভিন্ন উপাদান, জনসংখ্যা হ্রাস বৃদ্ধির সেই উপাদান নিয়ে একটা আলোচনা থাকবে, এবং পপুলেশনের গতিশীলতা দান করে যে উপাদানগুলো, তার সাথে পপুলেশনের যে গ্রোথ, সেই গ্রোথ কেন্দ্রিক কতগুলো থিওরি আছে বিভিন্ন স্কলারের, সেই থিওরি নিয়ে একটা আলোচনা থাকবে। আর পপুলেশন প্রজেকশন, লাইফ টেবল, পপুলেশন পলিসি, পপুলেশন প্রজেকশন কি জিনিস, লাইফ টেবল কি জিনিস, পপুলেশন কি কি নীতি আসলে পপুলেশন নিয়ে নেওয়া হয় মানব সমাজে, বিশ্ব এবং বাংলাদেশ কি কি ধরনের নীতি নিয়েছে সেই বিষয় নিয়ে একটা আলোচনা থাকবে। আর শেষে সেটেলমেন্ট, অর্থাৎ বসতি, বসতির সংজ্ঞা, তার পরিধি, তার দৃষ্টিভঙ্গি কি কি, এবং বিভিন্ন ধরনের বসতি এবং বসতির প্যাটার্নগুলো কেমন হয়, রুরাল অর্থাৎ গ্রামীণ এবং নগরের বসতির যে প্যাটার্ন আছে বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন আকার আকৃতি আছে, কি প্যাটার্নে তারা গঠিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। যাই হোক, শুরু হচ্ছে এ সেগমেন্ট দিয়ে। তো প্রথমে এই যে জিনিসটা আছে হিউম্যান জিওগ্রাফি, তার একটা সংজ্ঞায় বলা হচ্ছে যে এটা ভূগোলের এমন একটি শাখা যেখানে মানুষ ও মানুষের কার্যকলাপকে পৃথিবীর ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত করে অধ্যয়ন করা হয়। এর থেকে আমরা কি বুঝি? এর থেকে আমরা বুঝি যে যে এমন একটি শাখা জিওগ্রাফির যেখানে মানুষ এবং মানুষের কার্যকলাপ, মানুষ এবং তার কার্যকলাপকে পৃথিবীর যে প্রাকৃতিক পরিবেশ, মানুষ কোথায় থাকে? প্রকৃতির ভেতরে থাকে, পৃথিবীর যে প্রকৃতি তার ভেতরে থাকে। আর মানুষের কার্যকলাপ কোথায় সংগঠিত হয়? প্রকৃতির ভেতরে সংগঠিত হয়। তো এক এক পরিবেশে মানুষের বৈশিষ্ট্য এক এক রকম হয় এবং তার কার্যকলাপ আলাদা আলাদা হয়। এই বিষয়টা নিয়ে আসলে পড়ালেখা করে যে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রেখে মানুষ যে ধরনের কার্যকলাপ করে এবং মানুষ আলাদা আলাদা বৈশিষ্ট্য ধারণ করে, সেই বিষয়টা নিয়ে অধ্যয়ন করা হয় আসলে হিউম্যান জিওগ্রাফি তথা মানবিক ভূগোলে। এখানে এটা আরো সহজভাবে বলার চেষ্টা করা হয়েছে যে বিষয়াদি কি, তো সেখানে ভেঙে দেওয়া হয়েছে যে মানব ভূগোলকে আরো বেশি ভেঙে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে জনসংখ্যা, সেটেলমেন্ট বা বসতি, কৃষি, শিল্প, পরিবহন, সংস্কৃতি, অর্থনীতি, এই সবগুলো বিষয়ের সাথে পরিবেশের যে একটা মিথস্ক্রিয়া হয়, অর্থাৎ ইন্টারাকশন হয়, অর্থাৎ আদান প্রদান হয়। আমরা পরিবেশ থেকে কিছু পাই, এক এক পরিবেশ এক এক ধরনের অর্থনীতি সমর্থন করে, তাই না? এক এক পরিবেশে এক এক ধরনের ট্রান্সপোর্টেশন আসলে গড়ে ওঠে। তো এই পরিবেশের সাথে এই যে অর্থনীতি, যোগাযোগ, সংস্কৃতি, শিল্প, কৃষি, এক এক পরিবেশের সাথে যে এদের যে আলাদা আলাদা সম্পর্ক বা ইন্টারিয়াকশন, এই ইন্টারিয়াকশন নিয়ে হিউম্যান জিওগ্রাফি আসলে তার আলোচনা বজায় রাখছে আর কি, তার আলোচনা প্রবাহিত করছে তার স্টাডির ভেতর দিয়ে এই বিষয়গুলো নিয়ে। তো এখানে বলা হচ্ছে যে মানব ভূগোল আসলে কিছু প্রশ্নের উত্তর খোঁজে। সেই প্রশ্নগুলো কি? সেই প্রশ্নগুলোর মানুষ কোথায় বাস করছে, কেন মানুষ কোথায় বাস করে। আমরা যেমন যখন প্রাচীন সভ্যতাগুলো দেখি, সভ্যতাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নদীর পাশে গড়ে ওঠে, তাই না? কোনো একটা নদীর পাশে আপনি লক্ষ্য করলে দেখবেন যে বড় বড় শহর, বড় বড় সভ্যতা, প্রাচীন যে সভ্যতা, সেগুলো নদীর পাশে গড়ে উঠছে। তো কেন নদীর পাশে এগুলো আসলে গড়ে উঠলো, এই প্রশ্নের উত্তর জিওগ্রাফি খোঁজে। মানে নদীর পাশে খোঁজে ব্যাপারটা সেরকম না, মানে মানুষের বসতি কেন এই বিশেষ জায়গায় হলো, সেটা নদীর পাশে হতে পারে, সেটা পাহাড় বেষ্টিত জায়গায় হতে পারে। কেন মানুষ সেখানে বসবাস করে এবং মানুষ কোন কোন জায়গায় বসবাস করে, এই উত্তরটা আসলে মানবিক ভূগোল খুঁজে। তারপরে আর একটা প্রশ্নের উত্তর খুঁজে, কোন অঞ্চলে কোন ধরনের কৃষি হচ্ছে। সব জায়গায় তো সব ধরনের চাষাবাদ হয় না। কোন অঞ্চলে কোন ধরনের কৃষি হচ্ছে এবং কেন সেই অঞ্চলে সেই কৃষি হচ্ছে, এই প্রশ্নের উত্তরও মানবিক ভূগোল খোঁজে। আর একটা প্রশ্নের উত্তর খোঁজে, সেটা হলো যে
কেন আমাদের যে শহর, সে শহরগুলো কেন দ্রুত বাড়তেছে, এই প্রশ্নটার উত্তরও আসলে মানবিক ভূগোল খোঁজে। আরো অনেকগুলো বিষয় মানবিক ভূগোল খুঁজে, আমি এখানে মোটামুটি 3টা প্রশ্ন আসলে লেখার চেষ্টা করছি আপনাদের বোঝার জন্য যে এই ধরনের প্রশ্নগুলো মানব ভূগোলে আসলে খোঁজা হয়। এরপরে মানব ভূগোলের পরিধি, আমি যখন প্রথম পত্র পড়াই তখন পরিধি সম্পর্কে একটা আইডিয়া দিছিলাম, তাই না? একটা কেন্দ্রর চারপাশে যত দূর পর্যন্ত বিস্তৃতি, এই বিস্তৃতিটা হলো পরিধি। তেমনি মানব ভূগোল যত দূর পর্যন্ত আলোচনা করে সেটা তার পরিধি। তো মানব ভূগোল কত দূর পর্যন্ত আলোচনা করে? মানব ভূগোল জনসংখ্যা ভূগোল নিয়ে আলোচনা করে। জনসংখ্যা ভূগোলের মধ্যে ডিস্ট্রিবিউশন, গ্রোথ, বার্থ রেট, ডেথ রেট, অভিগমন, এই সব বিষয় নিয়ে আলোচনা করে। তারপরে মানব ভূগোল কি করে? মানব ভূগোল ইকোনমিক জিওগ্রাফি, যেটা অর্থনৈতিক ভূগোল, সেই বিষয় নিয়ে আলোচনা করে মানব ভূগোল। এখানে আরো অনেকগুলো বিষয় আছে এর আন্ডারে, সেইগুলো নিয়ে আসলে আলোচনা করে। এরপরে মানব ভূগোল সাংস্কৃতিক যে ভূগোল, এক এক জায়গায় এক এক ধরনের সংস্কৃতি, আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা জাতি গোত্র, আলাদা আলাদা ভাষা, এই বিষয়গুলো নিয়ে মানব ভূগোল আলোচনা করে। তো এইটাও আসলে মানব ভূগোলের পরিধি, অর্থাৎ মানব ভূগোল এই সবগুলো বিষয় নিয়ে মোরলেস আলোচনা করে। তারপরে আর যেটা না বললেই না, সেটা হলো এই যে নগরের নিয়ে তো আলোচনা করেই মানব ভূগোল, রাজনৈতিক ভূগোল, তাই না? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, পলিটিক্যাল জিওগ্রাফি যেটা। ওই যে হ্যান্স যে মর্গান থিওর একটা কথা আছে যে জিওগ্রাফি ইজ দ্য মোস্ট স্টেবল ফ্যাক্টর আপন হুইচ দ্য পাওয়ার অফ নেশন ডিপেন্ড। এর মানে হলো জিওগ্রাফি বা কোনো জায়গার অবস্থান সবচেয়ে স্টেবল, সবচেয়ে স্থায়ী ফ্যাক্টর, যেটা কি করে কোনো জায়গার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। জিওগ্রাফি হলো সবচেয়ে স্টেবল একটা ফ্যাক্টর। কোনো দেশের পাওয়ার এই স্টেবল ফ্যাক্টর জিওগ্রাফির উপরে সবচেয়ে বেশি আসলে নির্ভর করে। মোস্ট স্টেবল ফ্যাক্টর আপন হুইচ দ্য পাওয়ার অফ এ নেশন ডিপেন্ড, যার উপরে একটি রাষ্ট্রের ক্ষমতা আসলে নির্ভর করে, সেটা হলো কোনো জিওগ্রাফিক অবস্থান, কোথায় সে অবস্থিত, সেই জায়গাটা কোনো একটা দেশের আসলে রাজনৈতিক অবস্থা এবং শক্তিকে আসলে প্রভাবিত করে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে পলিটিক্যাল জিওগ্রাফিটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ, এটা স্টাডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এখানে এই সবগুলো নিয়ে একটা সামেশনের মধ্যে টানা হচ্ছে যে সুতরাং হিউম্যান জিওগ্রাফি আমাদেরকে শেখায় কিভাবে মানুষের সম্পদ ব্যবহার করে এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়ন গড়ে তোলে। অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি আমরা শেখার মাধ্যমে আমরা আসলে কিভাবে মানুষ এই পৃথিবীর সম্পদকে ব্যবহার করে তার উন্নয়ন করতেছে ধীরে ধীরে, সেই ব্যাপারটা নিয়ে আলাপচারিতা করে এই হিউম্যান জিওগ্রাফি। তো এগুলো ছিল হচ্ছে হিউম্যান জিওগ্রাফি স্কোপ, অর্থাৎ পরিধি, এই বিষয়গুলো নিয়ে হিউম্যান জিওগ্রাফি আলোচনা করে। এরপরে হিউম্যান জিওগ্রাফির গবেষণার পদ্ধতি। হিউম্যান জিওগ্রাফির গবেষণার পদ্ধতি হলো, প্রথম যে পদ্ধতি রিজিওনাল অ্যাপ্রোচ বা আঞ্চলিক পদ্ধতি। অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ, আমরা টাইম অ্যান্ড স্পেসের কথা বলি, তাই না? সময় এবং স্থান, স্পেসের কথা বলি। আর এই রিজিয়ন বা অঞ্চলে ভাগ করা হয় পৃথিবীকে নির্দিষ্ট জিওগ্রাফিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। কোনো কোনো অঞ্চল ভাষার ভিত্তিতে ভাগ হয়ে যায়, কোনো অঞ্চল সংস্কৃতির ভিত্তিতে ভাগ হয়ে যায়, তাই না? কোনো অঞ্চল কোনো স্পেসিফিক জিওগ্রাফিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ হয়ে যায়। ন্যাচারাল ব্যারিয়ার কোনো কোনো অঞ্চলকে আসলে ডিভিশন করে, আলাদা করে ফেলে। তো জিওগ্রাফি তার স্টাডিতে অঞ্চলকে প্রাধান্য দিয়ে তার স্টাডি সম্পূর্ণ করে, নতুন নতুন জ্ঞান আহরণ করে। এই যে অ্যাপ্রোচ অঞ্চলকে প্রাধান্য দিয়ে, এই আঞ্চলিক বিষয়াদিকে প্রাধান্য দিয়ে জিওগ্রাফির যে স্টাডি বা পদ্ধতি, সেটা হলো রিজিওনাল অ্যাপ্রোচ। জিওগ্রাফির পাঠ করার, হিউম্যান জিওগ্রাফি পাঠ করার রিজিওনাল অ্যাপ্রোচ। এছাড়া আর কি আছে? সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এইটা আসলে একটু সিস্টেমেটিকটা বিষয়ভিত্তিক, এখানে একটু ক্যালকুলেশন করে জিওগ্রাফি। তারপরে মোরলেস তার টেকনিকগুলো ইউজ করে, একটা একটার জন্য আলাদা আলাদা সেগমেন্ট রাখে, একটা সিস্টেমেটিক ওয়েতে আগায়। যেমন জনসংখ্যা ভূগোলের মধ্যে আসলে আমরা কি করি, জনসংখ্যা ভূগোল পাঠ করার ক্ষেত্রে
জনসংখ্যা প্রজেকশন করি, তাই না? জনসংখ্যার বিভিন্ন হিসাবাদি আমরা কি সিস্টেমেটিক্যালি ক্যালকুলেশন করি। এটা হলো একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, একটা পদ্ধতিগত, একটা বিষয়ভিত্তিক গবেষণা। এই এই অ্যাপ্রোচ নিয়ে জিওগ্রাফির যে স্টাডি, হিউম্যান জিওগ্রাফির যে তার পাঠ, সেটা হলো যে পাঠ করার যে পদ্ধতি, সেটা হলো সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এরপরে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, পরিমাণগত। আমরা শুধুমাত্র সিস্টেমেটিক অ্যাপ্রোচে মেজারমেন্ট করেই ক্ষান্ত হই না, আমরা পরিমাণ করি, বিভিন্ন জরিপ করি। যেমন জনসংখ্যা মেজারমেন্ট করার জন্য আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটা ব্যবহার করি, আমরা মানচিত্র ব্যবহার করি, বিভিন্ন চার্ট ব্যবহার করি, ইভেন জিআইএস ব্যবহার করি মানবিক ভূগোলের বিভিন্ন সেক্টরে, তাই না? আমরা বসতিগুলা খুঁজে বের করি জিআইএস দিয়ে। এটা তো হিউম্যান জিওগ্রাফির পার্ট, বসতি ভূগোল। তো শুধুমাত্র সে সিস্টেমেটিক অ্যাপ্রোচ বা পদ্ধতিগতভাবে পাঠ করেই সে ক্ষান্ত হয় না যে মানবিক ভূগোল, সে সাথে সাথে পরিমাপও করে বিভিন্ন বিষয়াদের। হ্যাঁ, তো সেটা হলো যে পরিমাপ করার যে পদ্ধতিতে জিওগ্রাফি তার স্টাডিকে কন্টিনিউ রাখছে। বিভিন্ন ক্ষেত্রে সে পরিমাপ করে তার জ্ঞানকে আরো বেশি সমৃদ্ধ করতেছে। এই পদ্ধতিটা হলো কোয়ান্টিটেটিভ মেথড বা পরিমাণগত পদ্ধতি হিউম্যান জিওগ্রাফি স্টাডি করার। এরপরে আছে কম্পারেটিভ মেথড, অর্থাৎ তুলনা করে জিওগ্রাফি। দুটি ভিন্ন অঞ্চলের মানুষের বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে। তো জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি পাঠ করার এই যে অ্যাপ্রোচ, যে দুটি ভিন্ন অঞ্চলকে তুলনা করা, এই অ্যাপ্রোচটা হলো কম্পারেটিভ মেথড, তুলনামূলক পদ্ধতি। এরপরে আচরণগত পদ্ধতিও আছে জিওগ্রাফির। শুধুমাত্র আচরণগত পদ্ধতির মধ্যে কি হয়, আচরণগত পদ্ধতির মধ্যে এই বিষয়গুলো আলোচনা হয়। মানুষ কিন্তু অভিবাসন করে, তাই না? মাইগ্রেশন করে। তারপরে মাইগ্রেশনের ক্ষেত্রে মানুষের মেন্টালিটি কেমন থাকে, সে কি ধরনের আচরণ করে, বা কোনো এলাকার মানুষের পরিবেশের প্রতি আচরণ উগ্র হতে পারে, আবার কারো কারো আচরণ পরিবেশের প্রতি সহনশীল হতে পারে। এই যে আচরণের ভিন্নতা, এই আচরণের ভিন্নতাকে মাথায় রেখে এই আচরণগুলো নিয়েও স্টাডি করে, এবং স্টাডি করার যে পদ্ধতি হিউম্যান জিওগ্রাফিতে, সেই পদ্ধতি হলো আচরণগত পদ্ধতি। অর্থাৎ আচরণগত পদ্ধতি তো মানুষের ভিন্ন ভিন্ন আচরণের কে মাথায় রেখেও বা ভিন্ন ভিন্ন আচরণের ভিত্তিতে হিউম্যান জিওগ্রাফি পাঠ করার যে ওয়ে বা পদ্ধতি, সেই পদ্ধতি হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, আচরণগত পদ্ধতি। আচ্ছা, মানবিক ভূগোলের আরো কতগুলো শাখা, এই স্লাইডটা মনে হয় আগে যাওয়ার কথা ছিল, ভুলক্রমে এখানে চলে আসছে। যাই হোক, আমি এই স্লাইডটা আপনাদের যখন পিডিএফটা দিব তখন ওটাকে আগে নিয়ে আসবো। তো যাই হোক, মানব ভূগোলের শাখা, তো এই যে আরো কিছু শাখা, এখানে আমি পলিটিক্যাল জিওগ্রাফির কথা বললাম, সোশ্যাল জিওগ্রাফি আছে, কালচারাল জিওগ্রাফি আছে, এছাড়াও হিস্টোরিক্যাল জিওগ্রাফি আছে, বিভিন্ন ইতিহাস নিয়ে কিন্তু পাঠ করে, তাই না? জিওগ্রাফিকে বলা হয় যে সে মাদার অফ অল সায়েন্স, অর্থাৎ এখান থেকে বিভিন্ন সায়েন্সের আসলে সূত্রপাত হয়েছে। ফিলোসফিকে যেমন বলা হয় ফাদার অফ অল সায়েন্স, আর জিওগ্রাফির এই বেসিস থেকে অন্যান্য সায়েন্সগুলো আসলে ধীরে ধীরে পর্যায়ক্রমে আসছে। এছাড়াও জিওগ্রাফির আরও কিছু শাখা আছে, সেটা হলো মেডিকেল জিওগ্রাফি, তারপরে ইনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এই আপনারা লক্ষ্য করলে দেখবেন ইনভায়রনমেন্টাল জিওগ্রাফি কিন্তু, এই শাখাটা কিন্তু একটা স্বতন্ত্র শাখা। এই শাখা একই সাথে প্রাকৃতিক ভূগোলেও আলোচিত হতে পারে এবং মানবিক ভূগোলেও আলোচিত হতে পারে। কারণ পরিবেশ হচ্ছে প্রকৃতি আর মানুষের মধ্যে একটা বন্ডিং, একটা যোগসাদৃশ। তো প্রাকৃতিক পরিবেশ ভূগোলের যখন পাঠ হবে, তখন সেটা মানবিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল দুই সেক্টরেই আসলে এটা আলোচিত হতে পারে। তো তার কিছু উদাহরণ কি, জলবায়ু পরিবর্তন নিয়ে যখন আমরা পড়ালেখা করি, সেটা কিন্তু এনভায়রনমেন্ট জিওগ্রাফির একটা পার্ট, এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে পার্ট, সেটা আসলে মানবিক ভূগোলের শাখার মধ্যে আসলে ফেলানোর সুযোগ আছে।
তো এখানে যে জিওগ্রাফির যে প্রধান শাখা দুইটি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল, এখানে মানবিক ভূগোলের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোর আসলে মূল বিষয়বস্তু কি কি, এটা একবারে এখানে একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনারা এগুলা মোরলেস জানেন, আরেকবার একটু নতুন করে একটু দেখে নেবেন। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে যে ভূখণ্ড বা রাষ্ট্রীয় সীমান্ত মানবিক ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? নিচে দিল পপুলেশন জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি, হিস্টোরিক্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি। আপনাকে কিন্তু এইটা উত্তর করতে হবে যে এই ব্যাপারটা কোন জিওগ্রাফিতে আসলে আলোচিত হয়। তো যাই হোক, তো এই চারটা যদি আপনারা অ্যাট এ গ্লান্স দেখে নেন, একটু মনে রাখার চেষ্টা করুন, খুবই সহজ বিষয়, কিন্তু আপনারা নাম থেকেই সহজেই অনুমান করতে পারবেন একটু কমন সেন্স খাটালেই। কিন্তু তারপর একটু ট্রিকি যেগুলা দু একটা আছে সেগুলোর জন্য আসলে আমি দেখতে বলতেছি, যেন আপনারা দেখলে সেখান থেকে আপনাদের অ্যান্সার করতে কোনো রকম হেজিটেট আসলে না হন আপনারা। যাই হোক, এরপরে সাম্প্রতিক সময়ে মানবিক ভূগোলের কি কি অ্যাপ্রোচ আছে, দৃষ্টিভঙ্গি কি কি আছে সাম্প্রতিক সময়ে। তো আপনারা এই শব্দগুলোর সাথে মনে পরিচিত, এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, এনভায়রনমেন্টাল পসিবলিজম, এই শব্দগুলোর সাথে মনে পরিচিত, তাই না? তো ডিটারমিনিজম কি? ডিটারমিনিজম হলো পরিবেশ আসলে মানুষের নিয়ন্ত্রণকর্তা, পরিবেশ যেভাবে চায় মানুষকে সেভাবেই নিয়ন্ত্রিত হতে হয়, এই ধরনের যে দৃষ্টিভঙ্গি সেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। এই ধারণা কার থেকে আসলো, এই ধারণার মূল বিষয় কি, এগুলো নিয়ে একটা চার্ট আকারে আছে তুলনামূলক, সেখান থেকে আমি আরেকটু বলার চেষ্টা করব। আমি প্রথমে একদম জেনারেল একটা ধারণা দিচ্ছি। প্রথমে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের কথা বললাম, এরপরে বলি এনভায়রনমেন্টাল পসিবলিজমের কথা। এনভায়রনমেন্টাল পসিবলিজমের বাংলা হলো সম্ভাবনাবাদ। এখানে বলা হচ্ছে যে ফাইন, প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতি যে অপশনগুলো দেয় মানুষ সেখান থেকে বেছে নেয় নিজের ইচ্ছা মতো, নিজের স্বাধীন চেতনা দিয়ে সে বেছে নেয়। মানে প্রকৃতির হস্তক্ষেপটা এখানে একটু ক্ষীণ হয়ে যায়। তো এই ধরনের যে দৃষ্টিভঙ্গি সেটা হলো এনভায়রনমেন্টাল পসিবলিজম। অর্থাৎ মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক কেমন, এই সম্পর্কিত কতগুলো তত্ত্ব কথা আছে। তো মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, কিছু সায়েন্টিস্ট বলতেছে যে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক হলো মানুষ হলো গৌণ, প্রকৃতি মুখ্য, প্রকৃতি যেভাবে শাসন করে মানুষ সেভাবে শাসিত হয়। এই অ্যাপ্রোচের নাম হলো এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। কিন্তু কিছু সায়েন্টিস্ট বলতেছে না, সব ক্ষেত্রে তা না, মানুষও মাঝে মধ্যে প্রকৃতিকে কন্ট্রোল করে নিজের ইচ্ছা মতো প্রকৃতির থেকে বেছে নেয়। তো এই ধরনের অ্যাপ্রোচকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল পসিবলিজম। শুধু তাই না, এছাড়াও নিও ডিটারমিনিজম বা নব্য নির্ধারণবাদ বলে একটা তত্ত্ব সাম্প্রতিক সময়ে আসছে। সেখানে আরো সুন্দর টার্মে বলা হচ্ছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম। সেখানে বলা হচ্ছে পরিবেশ মানুষকে সুযোগ দেয়, তবে অতিরিক্ত যদি সেই সুযোগ তুমি ব্যবহার করো তাহলে পরিবেশ তোমাকে শাস্তি দেবে। এইটাকে বলা হচ্ছে নিও ডিটারমিনিজম। তো সেখানে একটা উদাহরণ দিচ্ছে যে যদি কেউ অতিরিক্ত বন উজাড় করে তাহলে কি হবে, তাহলে পরিবেশ সেই বন উজাড় করার একটা শাস্তি মানুষের উপরে বিরূপ একটা শাস্তি দেবে। তো এটা হলো নিও ডিটারমিনিজম। তারপরে বিহেভিয়ারাল জিওগ্রাফি আছে, আচরণ ভিত্তিক ভূগোল। অর্থাৎ মানুষের সিদ্ধান্ত, ধারণা, মানুষের মানসিকতাও আসলে ভৌগোলিক যে আচরণ সেটাকে প্রভাবিত করে। যেমন এই বিষয়ে উদাহরণ কিভাবে দেওয়া যায়, যে কোথাও যেমন কোন একটা পাহাড় ফর এক্সাম্পল, এখন ওই এলাকার মানুষ যদি সেই পাহাড়টা কাটা শুরু করে, যেমন ওই যে ভোলাগঞ্জে সাদা পাথর থেকে পাথর তুলে নিয়ে গেছে, অর্থাৎ ওই অঞ্চলের মানুষের আচরণ যদি উগ্র হয় তাহলে প্রকৃতির উপর হ্যাম্পার হবে, প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে। আবার ওই অঞ্চলের মানুষ যদি সহনশীল হয় তাহলে প্রকৃতি তার স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।
তো মানুষের আচরণের উপরেও আসলে আহ, নির্ভর করে যে মানুষ আর প্রকৃতির সম্পর্ক কেমন হবে। তো এই যে নির্ভরতা, যে আচরণগত সংস্কৃতির উপর যে নির্ভরতা, সেই নির্ভরতাকে আসলে বলা হচ্ছে যে বিহেভিয়ারাল জিওগ্রাফিক অ্যাপ্রোচ। হ্যাঁ, আচরণ ভিত্তিক ভূগোল। এরপরে বলা হচ্ছে যে মার্ক্সবাদী ভূগোল একটা আছে, সেখানে বলা হচ্ছে যে সমাজের যে বিভিন্ন বৈষম্য যেগুলো আছে, অর্থনৈতিক যে বৈষম্য আছে, সেই বৈষম্য নিয়ে মানবিক ভূগোল আসলে তার কিছু দৃষ্টিভঙ্গি রাখছে। সেই দৃষ্টিভঙ্গি থেকেও মানবিক ভূগোল আসলে পাঠ করা হয়। সেটা হচ্ছে রেডিক্যাল জিওগ্রাফি বা মার্কসিস্ট অ্যাপ্রোচ বলা হচ্ছে সেটাকে। এরপরে মানবিক ভূগোলে আছে কি কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ পরিমাণগত, যেখানে পরিসংখ্যান, গণিত এবং বিভিন্ন মডেল ব্যবহার করা হয়। মডেল ব্যবহার করেও মানবিক ভূগোলের বিভিন্ন পার্ট কন্টিনিউ রাখা হয়েছে। অর্থাৎ মানবিক ভূগোল তার কিছু অংশে এই পরিসংখ্যান, গণিত প্রভৃতি ব্যবহার করে। এই পরিসংখ্যান, গণিত ব্যবহার করার যে অ্যাপ্রোচ, সেটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। তারপরে এখানে আসলে রেভুলেশন শব্দটা ব্যবহার করা হয়েছে কেন? অ্যাপ্রোচ ব্যবহার করলেও হতো, রেভুলেশন ব্যবহার করেছে কারণ এই পরিমাণগত বিষয়টাই, গাণিতিক মডেলগুলো সাম্প্রতিক সময়ের বিষয়, তাই না? বিভিন্ন গাণিতিক মডেল ব্যবহার করে ভৌগোলিক সমস্যার সমাধান করা সাম্প্রতিক সময়ের বিষয়। এই জন্য এখানে আসলে রেভুলেশন শব্দটা ব্যবহার করা হয়েছে, একটা বিপ্লবের মাধ্যমে এই যে অ্যাপ্রোচটা মানবিক ভূগোলে আসলে প্রবেশ করছে। তারপরে পোস্ট মডার্ন জিওগ্রাফি, উত্তরাধুনিক ভূগোল। এখানে কি বলা হচ্ছে, ভূগোল শুধুমাত্র মানচিত্র, পরিবেশ বিশ্লেষণ নয়, বরং সংস্কৃতি, ভাষা, লিঙ্গ, রাজনীতি ও ক্ষমতার সম্পর্কও এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভূগোলকে মানচিত্র এবং পরিবেশের যে বিশ্লেষণ সেটার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন সংস্কৃতি, ভাষার যে মেলবন্ধন এবং রাজনীতি, যে ক্ষমতার যে লড়াই, যে দ্বন্দ্ব এবং ক্ষমতার সাথে ভৌগোলিক যে সম্পর্ক, এই সম্পর্কগুলোও আসলে উত্তরাধুনিক যে জিওগ্রাফি, সেখানে এই দৃষ্টিভঙ্গি থেকেও মানবিক ভূগোল আসলে পাঠ করা হয়। তো এইগুলা ছিল হচ্ছে মানবিক ভূগোলের অ্যাপ্রোচ। ইতিমধ্যেই আমরা মানবিক ভূগোলের সংজ্ঞা, শাখাসমূহ এবং অ্যাপ্রোচ নিয়ে কথা বলছি। এই অংশ থেকে আসলে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আমি এখানে কিছু প্রশ্ন আসলে আপনাদের দিছি, যে এইগুলা আপনারা যেন একটু নিজেদের কতটুকু পড়লেন, পড়ার পরে এগুলা থেকে অ্যান্সার করে আপনারা নিজেদেরকে একটু জাজ করতে পারেন কিনা, সেই জন্য আসলে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আপনারা এটা দেখবেন। আমরা সামনের দিকে যাচ্ছি। এবার মানুষ আর পরিবেশ, এনভায়রনমেন্ট, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন, ইন্টারাকশনটা কেমন। মানুষ এবং পরিবেশের মধ্যে ওই যা বললাম যে সম্পর্ক, সেই সম্পর্কের প্রথম হলো এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, অর্থাৎ মানুষ পরিবেশের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কোথাও বস হচ্ছে পরিবেশ, পরিবেশের কথা শুনে মানুষকে চলতে হচ্ছে। আবার কোথাও বস হলো মানুষ, মানুষ পরিবেশকে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতেছে। একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে মরুভূমিতে সেচ প্রযুক্তি ব্যবহার করে মানুষ কি করতেছে, মানুষ কৃষিকাজ করতেছে। আবার বৃষ্টি হচ্ছে না, এমন টেকনোলজি আবিষ্কার হয়েছে যে আকাশে বিভিন্ন কেমিক্যাল বিস্ফোরণ ঘটায় বৃষ্টিপাত ঘটানো হচ্ছে। মেঘের ভেতরে বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করে সেখান থেকে বৃষ্টিপাত সংগঠন করা হচ্ছে। নদীর কিনারে বাঁধ দিয়ে, যেখানে কখনো মানুষ বাড়ি করার কল্পনা করে নাই, সেখানে মানুষ বাড়ি করতেছে, তাই না? বড় বড় স্থাপনা করতেছে, নদী শাসন করতেছে। তো মানুষও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতেছে। এইটা হলো সম্ভাবনাবাদ, অর্থাৎ এখানে মানুষ কিছু কিছু ক্ষেত্রে শক্তিশালী। তারপরে নিও ডিটারমিনিজম, এই কথাটা তো আগেই বললাম, এই ব্যাপারটা কি। তারপরে আরেকটা মানুষের আর পরিবেশের এটা আধুনিক যে চিন্তাভাবনা, সেটা হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। অর্থাৎ মানুষকে বলতেছে, মানুষ তুমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করো, কিন্তু এমনভাবে করো না যেন প্রকৃতি তোমার উপর বিরূপ হয়ে ওঠে। তুমি এটাকে একটা সাস্টেইনেবল, একটা টেকসই ভাবে করো, যেন প্রকৃতি আবার তার ক্ষত আসলে পুরায় নিতে পারে। তুমি প্রকৃতিকে এক্সপ্লয়েট করো, ব্যবহার করো, কিন্তু এমনভাবে করো যেন প্রকৃতি আবার তার ক্ষতটা পুরায় নেওয়ার সময় পায়, একবারে সব খেয়ে ফেলো না। হ্যাঁ, এই যে আমরা যেমন যদি নবায়নযোগ্য
নবায়নযোগ্য এনার্জি যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ, তাহলে কি হবে? নবায়নযোগ্য এনার্জি ব্যবহার করলে আমরা কি করতে পারবো? আমরা প্রকৃতির উপরে অনেকটা চাপ কমাতে পারবো। এইভাবে করে টেকসই পদ্ধতিতে প্রকৃতির সাথে সম্পর্ক রেখে যদি চলা যায়, সেটা হচ্ছে আধুনিক দৃষ্টিভঙ্গি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ যেটাকে বলা হচ্ছে। সেটা করলে আমরা মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্কের একটা স্থিতি অবস্থা থাকবে, এবং সেখানে আসলে ওই যে প্রকৃতির যে প্রতিশোধ, সেই প্রতিশোধটা অনেকটা স্তিমিত হয়ে যাবে, এবং মানুষ তার উন্নয়নকে অনেক বেশি আগায় নিতে পারবে। সেই কথাটা এখানে বলা হচ্ছে। এরপরে এই যে যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলোর একটা কম্পারিজন দেওয়া হয়েছে। যে যেমন এই তত্ত্বটা পসিবলিজম, যেটা ডিটারমিনিজম অর্থাৎ নিমিত্তবাদ, নির্ধারণবাদ, সেটার প্রবর্তককে কোন সময় প্রবর্তন করছে, তার এই তত্ত্বকে কারা কারা সাপোর্ট করছে, এই তত্ত্বের মূল ভাবনা কি, একটা উদাহরণও দেওয়া হয়েছে। তারপরে পসিবলিজম, সম্ভাবনাবাদ, সেই তত্ত্ব কে দিয়েছে, কোন সময় দিয়েছে, তারও কিছু অনেক অনেক ইনফরমেশন এখানে সরবরাহ করা হয়েছে। এরপরে নব্য পসিবলিজম, সে তত্ত্ব কে দিয়েছে, সেই তত্ত্ব কোন সময় আসছে, এবং তারও কিছু বিষয়াদি এখানে আসলে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এই চার্ট থেকে আপনারা চাইলে একবারে একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবেন এই এই তত্ত্বগুলো সম্পর্কে। এরপরে এই তত্ত্ব থেকে কতগুলো প্রশ্ন রাখা হয়েছে, আপনারা ওই জায়গায় পড়বেন, পড়ে নিজেদের কি অবস্থায় আছে সেটা এখান থেকে বোঝার চেষ্টা করবেন। এরপরে আমি পপুলেশন জিওগ্রাফি নিয়ে কথা বলবো, জনসংখ্যা ভূগোল। এটা কিন্তু মানবিক ভূগোলের একটা অন্যতম প্রধান শাখা, পপুলেশন জিওগ্রাফি। তো পপুলেশন জিওগ্রাফি কি জিনিস, তার এখানে অনেক সংজ্ঞা বলা হয়েছে। আপনারা এই সংজ্ঞাটা দেখে নেবেন, একটু বোঝার চেষ্টা করবেন। একদম সংক্ষেপে যদি বলি, পপুলেশন জিওগ্রাফি হলো মানবিক ভূগোলের সেই শাখা যেখানে জনসংখ্যার আকার, গঠন, বন্টন ইত্যাদি নিয়ে আসলে কথাবার্তা বলা হয়। অর্থাৎ এই পপুলেশন জিওগ্রাফি একটু সংখ্যাগত বিষয় না, বরং মানুষ কোথায় থাকে, কেন সে ওই জায়গাটাতে থাকে, এবং মানুষের কার্যক্রম কিভাবে পরিবেশের সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করে পপুলেশন জিওগ্রাফি। এইবার আমরা গ্লোবাল ডিস্ট্রিবিউশন এবং ডেনসিটি এবং পপুলেশন যে পৃথিবীব্যাপী বিস্তৃত হয়েছে কিভাবে, এবং পপুলেশনের ঘনত্ব নিয়ে একটু আমরা কথাবার্তা বলবো। সেটা হলো যে পপুলেশনের কোথাও কোথাও অনেক ডিসপার্স, অর্থাৎ খুবই কম ঘনবসতি, আবার কোথাও অত্যন্ত বেশি ঘনবসতি। তার পেছনেও কিন্তু জিওগ্রাফিক অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তাই না? কোথায় বেশি জনসংখ্যা, কোথায় কম জনসংখ্যা, তার পেছনেও কিন্তু জিওগ্রাফি একটা মুখ্য ভূমিকা পালন করে। তো আমরা এই যে এই চার্টটা যদি দেখি, যে 60% মানুষ আসলে এশিয়ায় আছে, কিন্তু এশিয়া মাত্র 21%, পৃথিবীর যে স্থলভাগ তার 21% জায়গায় এশিয়া দখল করে আছে, কিন্তু জনসংখ্যার 60% আছে এশিয়াতে, তাই না? এই যে কম্পারিজন, এই কম্পারিজনগুলো আপনারা এই চার্ট থেকে দেখার চেষ্টা করবেন। তারপরে বলা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন 1950 সাল থেকে 2050 সালের একটা তালিকায় জায়গা দিছি আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে কিভাবে বাড়তেছে। এই যে এশিয়ার জনসংখ্যা এখন 60%, 56 ছিল, এবং এটা কমে গেছে, কিন্তু সবচেয়ে হাইয়েস্ট সে তখন পর্যন্ত, আগেও 1950 সালেও হাইয়েস্টই ছিল। হ্যাঁ, তারপরে ওশেনিয়াতে দেখেন যে জনসংখ্যা একের কম, কিন্তু 50 সালের দিকে যে একের বেশিই থাকবে, বর্তমানেও একের বেশি আছে। এই একটু কম্পারিজনটা আপনারা দেখবেন, আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যেন হয়। হ্যাঁ, অনেক সময় আপনি যে প্রশ্ন, 4টা প্রশ্ন সবগুলো যে জানা লাগবে প্রশ্ন তা না, অনেক সময় আপনি ওই 4টা অপশন থেকে 3টা বাদ দিয়েও কিন্তু অ্যান্সার করতে পারেন, যদি আপনার সে লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো যেহেতু জনসংখ্যার বিষয়, পৃথিবীর জনসংখ্যার কি গতি প্রকৃতি, এইটা সম্পর্কে আমরা একটা আইডিয়া রাখার জন্য এই বিষয়গুলো আসলে এই জায়গায় দিচ্ছি। এই চার্টটা আপনারা দেখবেন, এখানেও কিছু দেওয়া আছে যে কোথায় কি, সবকিছু যে মুখস্থ করতে হবে তা না, তবে আপনি একটা ওভারলুক যদি দেন এইটাতে, তাহলে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে, আপনি নিজে থেকে কিছু আইডিয়া জেনারেট করে প্রশ্নের উত্তর করতে পারবেন।
এরপরে কয়েকটা মোস্ট পপুলাস কান্ট্রি, এই যে ইন্ডিয়া কিন্তু এখন সবার উপরে, আগে চায়না ছিল। তো এই যে 2023 সালে ইন্ডিয়া আসলে ওভারকাম করছে চায়নাকে জনসংখ্যার খাতিরে। হ্যাঁ, এই যে যে ট্রানজিশনটা, এই যে 2023 সালে এই যে অল্প শেড, এগুলো ট্রানজিশন। এই ট্রানজিশন পিরিয়ডে সে আসলে এই জনসংখ্যাটা গেইন করছে। এখানে কতগুলো দেশের তালিকা দেওয়া হয়েছে আপনারা দেখবেন। আর এইখানে দেখেন এই যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কম ঘনবসতি, কিন্তু কিছু জায়গায় অত্যন্ত ঘনবসতি। এই যে আমাদের ইন্ডিয়ার এই পাশগুলো, বাংলাদেশ, কিছু কিছু জায়গা অত্যন্ত ঘনবসতি, এই যে ফিলিপাইন দিয়ে, হ্যাঁ, এই জায়গাগুলোতে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, এবং প্রতি বর্গ কিলোমিটারে অনেক মানুষ বসবাস করে। একবার একটা সমীক্ষায় দেখছিলাম যে পুরো পৃথিবীর মানুষ, এই পুরো পৃথিবীর মানুষকে যদি আপনি নিয়ে এই আমেরিকা ইউএসএ তে রাখেন, তাহলে ইউএসএ তে জনসংখ্যার ঘনত্ব হবে মনে হয় 800-র কাছাকাছি। পুরো পৃথিবীর মানুষকে নিয়ে যদি ইউএসএ তে রাখেন, জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 800-র কাছাকাছি, 700, 750 এরকম হবে। আর বাংলাদেশেই জনসংখ্যার ঘনত্ব হইল 1100-1100-র বেশি এখন প্রায়। তাইলে পুরো পৃথিবীর জনসংখ্যা নিয়ে আপনি রাখতেছেন আমেরিকাতে, সেখানে জনঘনত্ব কত হইল 700-800, অথচ শুধু বাংলাদেশেই জনঘনত্ব তার চেয়ে অনেক বেশি। তার মানে এখানে আপনি বুঝতে পারতেছেন যে জনসংখ্যার ঘনত্বের কি ব্যাপক তারতম্য আসলে পৃথিবীতে আছে। তো আরেকটা বিষয় যেটা বলবো সেটা হলো, আচ্ছা, ও পেনটা কোথায়, পেন, আচ্ছা, এই যে তাহলে আপনারা দেখেন যে এখানে আরেকটা বিষয় আপনাদের এখানে সংক্ষেপে বলে রাখি, এই যে পুরোটা রাশিয়া না, এই পুরোটা রাশিয়া না, এই যে মঙ্গোলিয়া একটু বাদ দিলাম, এই পুরোটা রাশিয়ার এলাকা না? মনে হয় না যে রাশিয়া আসলে আফ্রিকার থেকে বড়? আদতে কিন্তু তা না। এটা হলো ম্যাপ প্রজেকশনের কারণে এই দেশগুলো আসলে বড় দেখায়, কিন্তু এই আপনি যদি পৃথিবীকে এই গোল গ্লোবের উপরে বসান, তখন কিন্তু তা না। যেহেতু আমরা গোল জিনিসকে একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে আসছি, সেই জন্য আমাদের এই জায়গাগুলোতে বড় করে দেখাইতে হয়েছে। প্রকৃতপক্ষে এই রাশিয়ার থেকে আফ্রিকা কয়েক গুণ বেশি বড়, কিন্তু দেখে মনে হয় যে ও আসলে এই আফ্রিকার থেকে বড়, তাই না? তো আমি জানি আপনারা এগুলা সম্ভবত জানেন। তো যদি কেউ না জেনে থাকেন, এই যে আমি যে এগুলো বললাম, এগুলা এই কিউরিয়াসিটি থেকে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে আসলে কি, তাহলে প্রজেকশনটা কি জিনিস, ম্যাপ কিভাবে প্রজেকশন করে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে আমি যে বললাম, এর থেকে আপনি যদি কিউরিয়াসিটি নিয়ে যদি জানার চেষ্টা করেন, তখন দেখবেন এরকম প্রতিদিন কিছু কিছু জানার চেষ্টা করলে আপনার একটা বড় অ্যাসেট তৈরি হবে, আপনার জ্ঞান অনেক বেশি সমৃদ্ধ হবে। আচ্ছা, যখন পপুলেশন ঘনত্ব নিয়ে কথা বলবো, তো এখানে এখানে বলা হচ্ছে যে পপুলেশনের কতগুলো র্যাঙ্কিং করা হয়েছে। আমি এগুলো ওয়েবসাইট থেকে নিয়ে বিভিন্নভাবে নিয়ে নিয়ে সংগ্রহ করে তালিকা তৈরি করছি। দেখেন, দেশ ও অঞ্চল, হ্যাঁ, এখানে বাংলাদেশ কত নম্বরে আছে? 9 নম্বরে। প্রকৃতপক্ষে বাংলাদেশ দেশ হিসাবে 8 নম্বরে। এই যে হংকং মাঝখানে ঢুকে গেছে, এই জন্য ও 9 নম্বরে চলে গেছে। হংকং তো দেশ না, কিন্তু অঞ্চল হিসাবে বাংলাদেশ 9 নম্বরে আছে। দেশ হিসাবে কিন্তু জনসংখ্যার দিক দিয়ে 8 নম্বরে রয়েছে বাংলাদেশ। এরপরে শহর দেখেন, শহর হিসাবে ঢাকা জনঘনত্ব হিসাবে 6 নম্বরে আছে। এগুলো আপনারা মনে রাখবেন। প্রথম কে, ঢাকা কত নম্বর, বাংলাদেশ কত নম্বর, প্রথম কোন দেশ, বেশি জনঘনত্ব, এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। হ্যাঁ, এই জন্য এই চার্টগুলো দেওয়া। এরপরে দেখেন এখানে আমি একটা খুব ট্রিকি জিনিস, আসলে দেখে মনে হচ্ছে শুধু দুইটা ছবি, এর থেকে আর কি জানবো, কিন্তু দেখেন এখানে কিছু ট্রিকি জিনিস আছে। দেখেন যে সবচেয়ে বেশি জনসংখ্যা বাড়তেছে কোথায়, মানে পপুলেশন জন্মগ্রহণ করতেছে কোথায়? সুদানে। হুম, সবচেয়ে বেশি সুদানে পপুলেশন জন্মগ্রহণ করতেছে, তারপরে নাইজারে জন্মগ্রহণ করতেছে। কিন্তু
এখানে পার্সেন্টেজটা নাই, কোনোভাবে কেটে গেছে, এখানে অ্যারাউন্ড 4, হ্যাঁ, 4-এর কাছাকাছি বাড়তেছে। 4-এর প্রায় 4.5-এর কাছাকাছি হারে সাউথ সুদানের জনসংখ্যা বাড়তেছে। এটা স্ট্যাটিস্টা থেকে নেওয়া একটা ডেটা। তো কিন্তু এখানে কিন্তু জন্মহার বেশি কোথায়? পূর্বের বছরের তুলনায়, অর্থাৎ 2024 সালে, অর্থাৎ 2023 সালের তুলনায় 4.5% জনসংখ্যা বেড়ে গেছে সুদানে। বাংলাদেশে এই হার হলো 1.2 জনসংখ্যা বৃদ্ধির হার। সুদানে কত? দক্ষিণ সুদানে 4.5% প্রায়। কিন্তু সবচেয়ে বেশি পপুলেশন বাড়তেছে কোথায়? সবচেয়ে বেশি পপুলেশন বাড়তেছে কাতারে। কাহিনী কি? ওদের জন্ম বাড়তেছে বেশি, ওদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি পপুলেশন কাতারে কেন বাড়তেছে? এখানে একটা ডিসপ্যারিটি আছে না? আসলে বিষয় হলো যে শুধুমাত্র জনসংখ্যা রেট দিয়েই হয় না, অর্থাৎ জন্মগ্রহণ করলেই জনসংখ্যা হয় না। কাতারে কি হচ্ছে? কাতার নিউলি ইমার্সড কান্ট্রি, সেখানে হচ্ছে কি, সেইখানে বেশি সংখ্যক লোক সেইখানে যা ইনভেস্টমেন্ট করতেছে, অনেক মাইগ্রেশন বেশি হচ্ছে সেইখানে, সেই কারণেও সেইখানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র জন্ম বেশি হলেই জনসংখ্যা বাড়বে তেমন না। অন্য অন্য যে ফ্যাক্টরগুলো আছে, মাইগ্রেশন, লো মর্টালিটি রেট, এইগুলোর কারণেও জনসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। তো এইটা বোঝানোর জন্য আপনাদের আসলে এই চিত্রগুলো আসলে এখানে দেওয়া। তারপরে সামনের দিকে যাই। এইবার আমরা আলোচনা করব পপুলেশন প্রজেকশন। ওই যে বললাম না যে মানচিত্র অভিক্ষেপ, মানচিত্র সম্পর্কে একটা স্থাপন করা বা একটা ভবিষ্যৎবাণী করা, মানচিত্রটা কেমন, পৃথিবীর জায়গাগুলো কেমন, একটা প্রজেক্ট করা বা সাজানো, তেমনি একইভাবে জনসংখ্যাকেও সাজানো যায়। জনসংখ্যাকেও সাজানো যায়। পপুলেশন প্রজেকশন বলতে জনসংখ্যা সম্পর্কে ভবিষ্যৎবাণী করাকে আসলে বোঝায়, যে জনসংখ্যার গতি প্রকৃতি এই, বাংলাদেশের জনসংখ্যার বাড়তেছে 1.2 হারে, 50 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কেমন হবে, এই যে একটা ভবিষ্যৎবাণী করা, এটা হলো আসলে জনসংখ্যা প্রজেকশন, হ্যাঁ, পপুলেশন প্রজেকশন। তো যাই হোক, তো এই পপুলেশন প্রজেকশন অনুযায়ী, পপুলেশনের যে প্রজেকশন সেই অনুযায়ী এই 2020 সালে জনসংখ্যা এত, 25 সালে এত কোটি হবে, এটা একটা প্রজেকশন করছে। আর 2021 সালে বাংলাদেশের জনসংখ্যা কমে যাবে। 1950 সালে সেটা হবে 19 কোটি, প্রায় 19.5 কোটি। এবং এটা শীর্ষে পৌঁছে 1950 সালে জনসংখ্যার একদম বিস্ফোরণ হবে, মানে সবচেয়ে বেশি সংখ্যক জনসংখ্যা থাকবে, তারপর আবার কমতে শুরু করবে। এইটা হলো বাংলাদেশ সম্পর্কে পপুলেশন প্রজেকশন, পপুলেশনের একটা অভিজ্ঞতা। তো 2100 সালে আবার জনসংখ্যা 15 কোটি হয়ে যাবে, জনসংখ্যা তখন কমা শুরু করবে। এটা বাংলাদেশ সম্পর্কে একটা প্রজেকশন। আর এই জনসংখ্যার প্রজেকশন কিসের ভিত্তিতে করা হয়? এই কতগুলা পদ্ধতি আছে, অ্যারিথমেটিক পদ্ধতি, জিওমেট্রিক পদ্ধতি, কম্পাউন্ড মেথড, ম্যাথমেটিক্যাল মেথড। এত কঠিন বিষয়াদি আপনাদের জানা দরকার না, আপনারা এই নামগুলো জানলেই চলবে। যে অ্যারিথমেটিক পদ্ধতি মানে কি? এটা হলো সংখ্যাগত পদ্ধতি। জিওমেট্রিক মানে জ্যামিতিক পদ্ধতিতে পপুলেশন আসলে মেজারমেন্ট করা যায়। হ্যাঁ, এই যে অ্যারিথমেটিক পদ্ধতি, প্রতি বছরে নির্দিষ্ট কতজন লোক যোগ হচ্ছে, প্রতি বছরে নির্দিষ্ট শতাংশ হারে কতজন লোক বাড়ে বলে ধারণা। এই পদ্ধতিগুলো কিভাবে কাজ করে সেটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। কম্পাউন্ড পদ্ধতি, সেটা কিরকম? যোগ বিয়োগ গুণভাগ করে জন্ম, মৃত্যু, অভিবাসন ইত্যাদিকে। এটা একটা নির্ভুল পদ্ধতি, সবচেয়ে নির্ভুল পদ্ধতি। হ্যাঁ, কম্পোনেন্ট মেথড, অর্থাৎ পপুলেশনের যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো নিয়ে পপুলেশনের যে প্রজেকশন করা হয় সেটা কম্পোনেন্ট মেথড। এটা সবচেয়ে নির্ভুল মেথড। এরপরে ম্যাথমেটিক্যাল মডেল, বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল করেও পপুলেশন সম্পর্কে আইডিয়া করা যায় ভবিষ্যতে কেমন হবে। এরপরে লাইফ টেবিল নিয়ে কথা বল। লাইফ টেবিল হলো একটা দেশে কোন বয়সী কত লোক আছে, একটা দেশের মানুষের গড়ে কত বছর বাঁচে, একটা দেশের মানুষের এই জীবন নিয়ে যে গতি প্রকৃতি, বা একটা টেবিলে তুলে ধরা, জীবনকে টেবিলে তুলে ধরা মানুষগুলোর, যেমন 40 থেকে 35 বছর বয়সী কতজন মহিলা বাংলাদেশে আছে, এই ধরনের তথ্য উপাত্ত পপুলেশনের যে জায়গাটাতে তুলে ধরা হয় সেটাকে লাইফ টেবিল বলা হয়। হ্যাঁ,
তো যাই হোক, বা আমাদের এই যে দেখতেছি যে সবচেয়ে বেশি মানুষ, বেশি বয়স, লাইফ এক্সপেক্টেন্সি সবচেয়ে বেশি হলো মোনাকোতে, 86.5 বছর বাঁচে। বাংলাদেশে হলো 74.07। এটা হলো ম্যাক্রো ট্রেন্ডস যে সাইট আছে, সেই সাইট থেকে নেওয়া কিছু উপাত্ত। আর সবচেয়ে এই যে সবচেয়ে কম কোথায়, চাঁদ, যে দেশ, সেখানে মাত্র 53 বছর করে গড়ে মানুষ বাঁচে। তো এই যেটাগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপর পপুলেশন পলিসি, জনসংখ্যা নীতি। এই যে জনসংখ্যা বেড়ে যায়, কমে যায়, সরকার আসলে কি চায়, জনসংখ্যা বাড়লে ভালো নাকি কমলে ভালো? তো সরকার এবং পুরো পৃথিবী কিছু নীতি প্রণয়ন করে যে আমরা কেমন জনসংখ্যা চাই, এবং সেই নীতি বাস্তবায়ন করার জন্য কিছু পদ্ধতি, কিছু আইন কানুন প্রয়োগ করে। এই ধরনের আইন কানুন পদ্ধতি পপুলেশন পলিসি। তো এখানে কিছু বিষয়াদি লেখা আছে যে পপুলেশন পলিসি কেন করা হয়। খুব সিম্পল কথাবার্তা, আপনারা পড়লেই এটা বুঝতে পারবেন। আমি সামনের দিকে যাই। হ্যাঁ, তো জনসংখ্যা নীতি কিভাবে কিভাবে বাস্তবায়ন করা সম্ভব, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, শিক্ষা সচেতনতা বাড়াতে হবে, এগুলা সহজ কথাবার্তা। আসলে এই মানবিক ভূগোল বেশিরভাগই এরকম ডেসক্রিপটিভ পড়ালেখা। তারপরে বাংলাদেশের কি কি জনসংখ্যা নীতি আছে। বাংলাদেশ প্রথম 1976 সালে জনসংখ্যা নীতি নেয়, তারপর 1994 সালে জনসংখ্যা নীতি নেয়। এই পর্যন্ত আমার জানা, এর পরে হয়েছে কিনা আপনারা একটু ওয়েবসাইট থেকে জানার চেষ্টা করবেন, কেমন? তো এই পর্যন্ত আমার জানা, আরো হয়তো নতুন কিছু থাকতে পারে। তো এগুলো কিন্তু আপনারা জানার চেষ্টা করবেন। হ্যাঁ, সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া আসলে সম্ভব হবে না। আমি শুধু বেসিক কথাবার্তাগুলো বলার চেষ্টা করতেছি, বাকি আপনারা জানার চেষ্টা করুন নিজের আগ্রহ, কিউরিসিটি দিয়ে, নিজের মতো করে, নিজের যেই জায়গাগুলোতে ল্যাকিংস আছে সেই জায়গাগুলো ফিল আপ করার চেষ্টা করবেন, এই গাইডলাইন ফলো করে, যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। এটা তার গাইডলাইন, এটা কিন্তু চূড়ান্ত না। চূড়ান্ত পড়ালেখাটা আপনাকে করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা গাইডলাইন যে কোন কোন বিষয়গুলো আপনার জানা দরকার। মেন মেন কথাগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে স্লাইডগুলোতে। বাকি যে পড়ালেখা, সেগুলা আপনাকে আরো বেশি করে করতে হবে পড়ালেখা। তত বেশি নিজেকে আগায় নিতে পারবেন, তত বেশি সম্ভাবনা আসলে জাগবে আপনার ভালোর জন্য, বেটার ফিউচারের জন্য, তাই না? তো বাংলাদেশের জনসংখ্যা নীতি নিয়ে এখানে কতগুলো তথ্য দেওয়া হয়েছে, সেটা আপনারা এগুলো দেখবেন। এরপরে এখানে কতগুলো শর্ট কিওয়ার্ড বলছি, এগুলা নিয়ে আমি একটু একটু বলবো। আপনারা যখন এটা শুনতেছেন তখন একটু পজ করে যদি একটু নোট করে রাখেন এই জায়গাগুলা, তাহলে খুব ভালো হয়। তো আপনারা খাতা কলম নেন। এই যেমন 2.16 বার্থ পার ওম্যান 2023 সালের হিসাব অনুযায়ী প্রতি মহিলা প্রতি গড়ে বাচ্চা হয় 2.16। হ্যাঁ, এখন কথা হতে পারে যে 2 দশমিক বাচ্চা তো 2টা হইতে পারে, 3টা হইতে পারে, কিন্তু 2.16 বাচ্চা আবার কেমনে হয় একজন মহিলার? আসলে কোনো মহিলার হয়তো 3জন হয়েছে, কোনো মহিলার হয়তো বাচ্চা হয় নাই, কোনো মহিলার 2জন বাচ্চা হয়েছে। তো এই গড়ে ওই একটা ফ্র্যাকশন চলে আসছে। এটা নিয়ে বদার হওয়ার খুব একটা কারণ নাই। বাংলাদেশের পপুলেশন গ্রোথ 1.2। হ্যাঁ, বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট বর্তমানে, এটা বাড়ছে কি কমছে আপনারা দেখে নেবেন। আপনাদের পরীক্ষা কিন্তু আরো 1 মাস মতো সময়, 1-1.5 মাস সময় আছে। তো এগুলো দেখে নেবেন। এগুলো আমার কাছে যে ডাটা, আমার ধারণা এখনো 1.2ই আছে। বাংলাদেশের ইনফ্যান্ট মর্টালিটি, অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি মানে কি, বাচ্চা মর্টালিটি রেট 2025 এখানে একটা বাড়তি পড়ে গেছে 19.95। এটা হলো এত পার্সেন্ট ডিক্লাইন ফ্রম 2024 যা ছিল তার থেকে 3.86% ইনফ্যান্ট, অর্থাৎ শিশু মৃত্যু কমছে 3.86%, যেটা এখন 19.95। 2024 থেকে 25-এ শিশু মৃত্যু কমছে। এরপর বলা হচ্ছে যে 30.6 ডেথ পার 1000 লাইভ বার্থ, অর্থাৎ এই 5 বছর বয়সী শিশু, 5 বছর বয়সী যে শিশু, সেই শিশুর 30.6 1000 জনে 30.6 জন মারা যায় জীবিত জন্মে।
অর্থাৎ 1000 শিশু যদি জীবিত জন্মগ্রহণ করে তাদের 30.6 জন মারা যায়। এটা হলো শিশু মৃত্যুর রেট। আর মাতৃ মৃত্যুর রেট বলা হচ্ছে, তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি যে 19.95 এইটা কি আর 30.6 এইটা কি। 19.9টা হচ্ছে ইনফ্যান্ট, মানে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা মারা গেছে, ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে আসতে মারা গেছে। আর 30.6 হচ্ছে 5 বছরের কম বয়সী শিশু। প্রতি 1000 জনের ভিতর 5 বছর বয়সী কম যে বাচ্চা, 5 বছর বয়সের যে কম যে বাচ্চাগুলা, তাদের 1000 জনের ভিতর 30 জন, প্রায় 31 জন মারা যায়, 30.6 আসলে। তারপরে 115 জন প্রতি 1 লাখ মায়ের মধ্যে 115 জন মা মারা যায়। এটা হলো মাদার মর্টালিটি রেট। তো যাই হোক, আমি এইগুলোর পাশে যে মাদার কোনটা কোনটা কি এটা লিখে আপনাদের এই পিডিএফটা দিব। তো এইখানে আরো কিছু তথ্য উপাত্ত দেওয়া হচ্ছে, এটার সাথে এটার গড়মিল পাবেন, হ্যাঁ, সমস্যা নাই। তো 2-1 বছর আগে পরের ডেটা, ঠিক আছে। এখানে যেমন 18, এখানে 19.95। এটা হলো আমার সোর্সটা হলো এই যে এই সোর্সটা আমার, এই যে ম্যাক্রো ট্রেন্ডের সোর্স। আর নিচের এই সোর্সটা হলো গভর্নমেন্টের হিসাবে। তো আপনার এই গভর্নমেন্টেরটা, এই যে নিচে যে সোর্সটা, এইটা আসলে আপনারা গভর্নমেন্টের যে সোর্স সেটা ব্যবহার করলে সেটাই আসলে আমার মনে হয় পিএসসি উত্তর হিসাবে গ্রহণ করবে। যাই হোক, এখন যেটা কথা বলবো সেটা হলো মেগা সিটি, মেটা সিটি, এগুলা নিয়ে আপনার ধারণা, আপনারা একটু একটু ধারণা রাখেন মেগা সিটি কি, মেটা সিটি কি। তো 1 কোটি জনসংখ্যার যে শহর তাকে বলা হয় মেগা সিটি। আর যে শহরে 2 কোটি মানুষ হয়ে যায় সেটাকে বলে মেটা সিটি। তো ঢাকার অবস্থান কি? ঢাকা বিশ্বের 4র্থ বৃহত্তম শহর জনসংখ্যার দিক থেকে, তাই ঢাকা বিশ্বের 4র্থ বৃহত্তম মেটা সিটি। আর কি বলা হচ্ছে যে এই যে জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা কত সেটা বলা হচ্ছে। তারপরে ধরন, ঢাকার ধরন কি, ঢাকা আসলে একটা মেটা সিটি। আরো কিছু শহরের কি কি মেটা সিটি আছে সেগুলো একটা তালিকা দেওয়া হয়েছে। আর এইখানে কতগুলা মেটা সিটি, সবচেয়ে বড় কোনটা, কত তার জনসংখ্যা, এই একটা বড় একটা চার্ট দেওয়া হয়েছে। এইটা আপনারা দেখবেন। সবকিছু যে মনে রাখতে হবে তা না, প্রথম কোনটা, ঢাকার অবস্থান কি, কতগুলা ইন টোটাল আছে, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা, তারপরে এখান থেকে একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, যদি প্রশ্ন আসে যে কতগুলা মেগা সিটি আছে আমাদের, কতগুলা মেগা সিটি আছে, 21টা মেগা সিটি আছে। এটা আমি 2024 সাল পর্যন্ত জানতাম যে 21টা মেগা সিটি আছে পুরো পৃথিবীব্যাপী। আপনারা বর্তমান কয়টা এটা একটু জানার চেষ্টা করবেন। আমি এই জায়গায় 15টা একটা তালিকা দিছি। আর এই এতক্ষণ ধরে কি কি পড়লেন, এগুলা আচ্ছা, এইখানে আরো কিছু প্রশ্ন রাখা হয়েছে, হ্যাঁ। এই প্রশ্নগুলোর আপনারা উত্তর খোঁজার চেষ্টা করবেন। এখানে কি কি প্রশ্ন, যদি ওই প্রশ্নগুলো রিলেটেড না, সম্ভবত এগুলোর নিচের বা উপরের স্লাইডের আমি এগুলা আপনাদের ওই যেটার সাথে প্রাসঙ্গিক সেখানে দিয়ে আপনাদের পিডিএফটা সরবরাহ করব। এইবার পপুলেশন ডাইনামিক্স, পপুলেশনের গতিশীলতা, অর্থাৎ ওই যে ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন, এই বিষয়গুলো। তো এগুলো হলো পপুলেশনের উপাদান, এইগুলোর উপরে নির্ভর করে কোনো দেশের জনসংখ্যা কেমন, এবং এইগুলোর জন্যই জনসংখ্যা কোনো স্থির থাকে না। ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন, এই এই জিনিসগুলোর কারণে। তো ফার্টিলিটি কি, এটাকে সিবিআর বলা হয়। প্রতি 1000 জন মানুষের বিপরীতে কতজন মানুষ জন্মে সেটা হলো ক্রুড বার্থ রেট, সিবিআর, হ্যাঁ। এখানে আরো অনেক তথ্যপত্র দেওয়া হচ্ছে। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে মাইগ্রেশন অর্থনীতিতে রেমিটেন্স যোগায়, তবে ব্রেইন ড্রেনও হতে পারে মাইগ্রেশনের ফলে। আমি ফার্টিলিটি, মর্টালিটি নিয়ে বলবো না, আমি মাইগ্রেশন নিয়ে কথা বলবো। এইটা নিয়ে আর একটু বেশি কথাবার্তা বলার আছে। তো এই মাইগ্রেশন নিয়ে লি এর একটা তথ্য আছে। লি, এই লোকটা 1966 সালে তার এই তথ্য দিছে। সে বলছে যে
কোনো কি জায়গার মাইগ্রেশন হবে কি হবে না এবং মাইগ্রেশন কেমন হবে সেটা কিছু পুশ এবং পুল ফ্যাক্টরের উপরে এবং বিভিন্ন বাধা, বিভিন্ন অবস্টেকল, বাধা কি প্রাকৃতিক বাধা হতে পারে, অন্যান্য বাধা হতে পারে, সেই আমি এটা নিচের দিকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এই কারণে এইগুলো বিবেচনায় রেখে আসলে মাইগ্রেশনের আলোচনাটা কন্টিনিউ করতে হবে। তো মাইগ্রেশনের আলোচনা করতে হলে, মাইগ্রেশন বুঝতে হলে 3টা বিষয়কে বিবেচনা রাখতে হবে। এই হলো লির কথা। সেই 3টা বিষয় কি? পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর, আর হলো বাধা, কি কি অবস্টাকল থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে। এই 3টা বিষয়কে মাথায় রেখে কি করতে হবে? এই মাইগ্রেশনের আলোচনা করতে হবে। তো লি বলছে যে 4টি প্রধান উপাদান কাজ করে অভিবাসন বা মাইগ্রেশনের ক্ষেত্রে। সেটা হলো অরিজিন, উৎপত্তি, কোন এলাকার মানুষ, ডেস্টিনেশন, কোথায় সে যাবে, তারপরে মধ্যবর্তী বাধা। এই যে আমাদের বাধা কি, হয়তো প্রাকৃতিক বাধা থাকে, তাই না? আগে যেমন প্রাকৃতিক বাধা ছিল, হয়তো বড় নদী, তার ওই পাশে যাওয়া খুব কঠিন, সেজন্য মানুষ যেতে পারতো না। এখন তো সেই বাধা নাই, কিন্তু এখন নতুন বাধা হয়েছে, ভিসার সমস্যা, টাকা পয়সা নাই, সেই কারণে মাইগ্রেশন করতে পারে না। ইচ্ছা আছে মাইগ্রেশন করার, কিন্তু টাকা পয়সা নাই। এটাও কিন্তু একটা ইন্টারভেনশন, একটা বাধা। তারপরে পার্সোনাল কিছু ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টরগুলো কাজ করে আসলে মাইগ্রেশন কন্টিনিউ হবে কি হবে না। তো যাই কাজ করুক, মূল কথা হলো পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর সম্পর্কে জানা লাগবে। তো এইখানে পুশ ফ্যাক্টর বলতে প্লাস বোঝাচ্ছে, মাইনাস বোঝাচ্ছে। যেখানে সে যাবে ডেস্টিনেশন, সেখানে যদি এই যে প্লাস বেশি থাকে তাহলে মানুষ সেই জায়গায় চলে যাবে। আর এই মাঝখানে এই বাধা, আসলে এই বাধাগুলো অতিক্রম করে সে যাবে কিনা তা নির্ভর করে সেখানে কতটুকু পুশ এবং পুল আছে। পুশ মানে কি? ধাক্কা দিচ্ছে। আমি যেখানে থাকি সেখানে খুব সমস্যা, এগুলো আমার এখানে থাকার জন্য ধাক্কা, এই ধাক্কা দিচ্ছে যেন আমি নতুন ডেস্টিনেশনে যাই। আর পুল ফ্যাক্টর কি? আমি যেখানে যাব সেই জায়গাটা আমাকে পুল করতেছে, টানতেছে, কারণ সেখানে সুযোগ সুবিধা আছে, সেখানে চাকরি আছে, সেখানে আমার এই সমস্যাগুলো নাই। এগুলো হলো পুল। তো এগুলো আমাকে পুল করতেছে। আর আমার স্থানে যেখানে যদি কিছু সমস্যা থাকে যেগুলো আমাকে পুশ করে, আর যেখানে আমি যাব সেখানে যদি আমাকে আকর্ষণ করে, পুল করে, তাহলে আমি সেখানে যাব বা মাইগ্রেশন সম্পূর্ণ হবে। তো পাশে আরেকটা চিত্র দেওয়া হচ্ছে, এই চিত্রটাও আপনারা খেয়াল করবেন এবং কি কি ফ্যাক্টরগুলো এখানে কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করবেন। যাই হোক, পপুলেশনের যে গ্রোথ সেটা নিয়ে কতগুলো তত্ত্ব আছে। প্রথমে ম্যালথাসের তত্ত্বের কথা আসে। সেই লোক অনেক আগে, সেই 1798 সালে সেই তত্ত্ব দিছিল। সে বলছিল যে জ্যামিতিক হারে বাড়ে কি জনসংখ্যা, আর খাদ্য বাড়ে হলো অ্যারিথমেটিক বা গাণিতিক হারে। তাই অতিরিক্ত জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃতিকে করে বিভিন্ন দুর্যোগ, দুর্বিপাক তৈরি করে জনসংখ্যার ব্যালেন্স করে। তো এই তত্ত্বটা বর্তমান সময়ে ভুল প্রমাণিত হয়েছে, কারণ এখন বলা হচ্ছে যে শিল্প বিপ্লব এবং অন্যান্য কারণে জনসংখ্যার জন্য যে খাবার প্রয়োজন, সেই খাবারের উৎপাদনও জ্যামিতিক হারে বাড়ানো সম্ভব। তারপরে আরেকটা তত্ত্ব হলো নিও ম্যালথাসিয়ান তত্ত্ব। এই ম্যালথাসের তত্ত্বকে আধুনিকায়ন করছে 20% কিছু জনসংখ্যাবিদ। এই বিদদের বলতেছে যে এই ম্যালথাসের কথা আংশিকভাবে সত্য। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সংকট, দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশের ধ্বংস ডেকে আনে এবং জন্ম নিয়ন্ত্রণ, বিভিন্ন কন্ট্রাসেপটিভ ব্যবহার, শিক্ষা, জনসচেতনতার দ্বারা আমরা যদি জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দেই তাহলে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং আধুনিক যেটা সেটা আসলে বর্তমান যে জনসংখ্যা নীতি তার সাথে অনেক বেশি সঙ্গতিপূর্ণ, সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে এই যে কার্ল মার্কসের একটা তত্ত্ব আছে। কার্ল মার্কস বলতেছে জনসংখ্যা কোনো সমস্যা না, সমস্যা তৈরি করে অর্থনৈতিক বৈষম্য, শোষণ, হ্যাঁ, খাদ্য সংকট, দারিদ্র্য, বেকারত্ব, এগুলো মূলত সম্পদের অন্যায্য বন্টনের কারণে হয়। জনসংখ্যা কোনো সমস্যা না, সম্পদ সুষমভাবে বন্টন করো, তাহলে জনসংখ্যা কোনো সমস্যা হবে না। তো কার্ল মার্কস এই কথা আসলে বলছে। তো এই যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলোর একটা তুলনা করা হয়েছে। তো এইখানে তত্ত্ব আছে 4টে, আমি এখন পর্যন্ত 3টা তত্ত্ব বললাম। আর একটা তত্ত্ব একটু বড়, সেই কারণে সেই তত্ত্বটা এর পরে আলোচনা করব। তো যাই হোক, আপনারা এই তুলনামূলক টেবিলটা দেখবেন, দেখার পরে তারপরে আমরা সামনের দিকে যাই। এই যে আরেকটা তত্ত্ব আছে সেটা হলো জনসংখ্যার রূপান্তর, ট্রানজিশনাল মডেল জনসংখ্যা।
এই যে ওয়ারেন থমসন, আমেরিকান এই লোকটা 1929 সালে তার এই তত্ত্বটা দিছিল। তার এই তত্ত্বের মূল বক্তব্য হলো এই জনসংখ্যার এই যে ফার্টিলিটি, মর্টালিটি, এরা 5টা স্টেজের মাধ্যমে একটা দেশের জনসংখ্যা 5টা স্টেজের মাধ্যমে তার সময়ের সাথে সাথে জনসংখ্যার পাল্টায় আর কি, জনসংখ্যার পরিমাণ পাল্টায় সময়ের সাথে সাথে। এবং তিনি এই তত্ত্বকে 4টা স্টেজে তিনি ভাগ করছিলেন। তবে আধুনিক সময়ে মনে করা হচ্ছে যে 5 নম্বর স্টেজের কথা বলা হচ্ছে, যে তিনি 5 নম্বর স্টেজের কথাও বলছিল, কিন্তু সেই 5 নম্বর স্টেজ এখনো দেখা যায় নাই। তার তত্ত্ব অনুসারে সময়ের সাথে সাথে একটা দেশের জনসংখ্যার স্ট্রাকচার কতগুলো স্টেজ বা ধাপ পার করবে, 5টা ধাপ ইন টোটাল পার করবে বলে ম্যালথাসের ধারণা ছিল। তো ম্যালথাসের প্রথম ধাপে ছিল যে জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি, জন্মও করতেছে মানুষ বেশি, মৃত্যু বেশি। হ্যাঁ, দ্বিতীয় স্তরে যায় কি হলো, জন্মহার বেশি কিন্তু মৃত্যুহার কমে গেল। মৃত্যুহার হয়তো ওষুধপত্র হয়তো আবিষ্কার হয়েছে, জন্মহার বেড়ে গেছে, মৃত্যুহার কমে গেছে। তৃতীয় স্তরে যায় কি হয়েছে, জন্মহার কমতে শুরু করে, মৃত্যুহার কম হয়, জনসংখ্যা বৃদ্ধির হার ধীর হয়ে যায়। চতুর্থ স্তরে যায় কি হয়, জন্মহার ও মৃত্যুহার দুটোই কম হয়। এই চতুর্থ স্টেজে জন্মহার মৃত্যুহার দুটোই কম হয়ে গেছে। হ্যাঁ, দুটোই একটা নির্দিষ্ট জায়গায় এসে একটা সরল রেখায় তারা চলাচল শুরু করছে। আর এই টোটাল পপুলেশনের একটা স্টেবল অবস্থায় তখন আসছে। এই যে বাড়তেছিল, এই বাড়াটা কমে যায়, এলো চতুর্থ স্তর। আর পঞ্চম স্তর, এইখানে জন্মহার মৃত্যুহারের নিচে নেমে যায়, অর্থাৎ মানুষের আর জন্মহার হচ্ছে না, মৃত্যুহারেরও নিচে জন্মহার চলে যায়, এমন একটা স্টেজ। এই স্টেজটা ইয়েট টু বি সিন, এখন পর্যন্ত দেখা যায় নাই। তো প্রত্যেকটা স্টেজে জনসংখ্যা পিরামিড, এস পিরামিড কেমন হবে, মানে কম বয়সী লোক বেশি হবে নাকি বেশি বয়সী লোক কেমন হবে, এই প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদা স্ট্রাকচার আছে। হ্যাঁ, তো বাংলাদেশ আসলে এই 3 নম্বর স্টেজে আছে, যেখানে এই যে বাচ্চা ইয়াংরা একটা পর্যায়ে আস্তে আস্তে উপরের জনসংখ্যা কমে গেছে। আবার যারা উন্নত দেশ তাদের এই জনসংখ্যার স্ট্রাকচার এইরকম। আবার যারা এটা অবশ্য এখন পর্যন্ত দেখা যায় নাই, কিন্তু তাদের জনসংখ্যার স্ট্রাকচার হবে এইরকম। তো এই কথা আসলে ওই ওয়ারেন থমসন তার তত্ত্বের মধ্যে বলার চেষ্টা করছে। তো আমি বললাম এটা থেকে মনে একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কথা। যদি না পেয়ে থাকেন, এই চিত্রটা ভালো করে দেখলে পরে হ্যাঁ আপনারা আসলে একটা ধারণা করতে পারবেন যে তিনি আসলে কি বলার চেষ্টা করছে। তো যাই হোক, বাংলাদেশের অবস্থা বর্তমানে 2025 সালে একটা আনুমানিক ফলাফল, যে বার্থ রেট কত, ডেথ রেট কত, পপুলেশনের গ্রোথ কত, এখানে এই যে 0.9 বলা হচ্ছে, এটা আসলে 1.2। এই 0.9 হলো যে এই যে আমি যে তত্ত্বটা ব্যবহার করছি, স্ট্যাটিসটা ওদের আসলে তত্ত্ব, আমাদের সরকারি হিসাবে 1.2 আসলে আমাদের এখন গ্রোথ রেটটা। হ্যাঁ, ওইটাই আপনারা আসলে ধরবেন। তো যাই হোক, এই হলো তত্ত্ব। এবং যেহেতু এই অবস্থা, সেহেতু বাংলাদেশে লাইফ এক্সপেক্টেন্সি 3 নম্বর স্টেজে আছে, অর্থাৎ এই স্টেজটাতে বাংলাদেশ অবস্থান করতেছে, সেই কথাটা এই জায়গায় বলা হচ্ছে। তো এই বিভিন্ন স্টেজে জনসংখ্যার শেপ কেমন হয় তার একটা নমুনা এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাদের হয়তো এমন প্রশ্ন আসতে পারে যে যদি আপনাদের সৃজনশীল প্রশ্ন আসে, হয়তো বিসিএস এ এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা পান নাই, কিন্তু যেহেতু বিশেষ বিসিএস আর আপনাদের কলেজ লেভেলে পড়ানোর জন্যই প্রকৃতপক্ষে নিয়োগ দেওয়া হয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে। আর কলেজে যে ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু সৃজনশীল পদ্ধতিতে তাদের পড়ালেখা। তো আপনাদের দু একটা সৃজনশীল প্রশ্ন থাকবে না তার কিন্তু কোনো মানে নাই। হয়তো এমন হলো যে এরকম কয়েকটা ছবি দিয়ে উপরে বললো যে নিচের কোনটি জনসংখ্যার তৃতীয় পর্যায়ে কোন চিত্রটি সঙ্গতিপূর্ণ, এরকম চিত্র দিলে এরকম চিত্র দিলে এরকম দিলে এরকম দিল। আপনি যদি এই না জানেন তাহলে কিন্তু সেটা আপনি অ্যান্সার করতে পারবেন না, যে কোন চিত্রটা, কেমন চিত্রটা, জনসংখ্যার কেমন স্ট্রাকচার তৃতীয় পর্যায়ের সাথে সঙ্গতিপূর্ণ, দ্বিতীয় পর্যায়ের সাথে কোনটা সঙ্গতিপূর্ণ।
প্রথম পর্যায়ের সাথে কোনটা সঙ্গতিপূর্ণ। এই স্ট্রাকচারগুলো আপনি যদি একটু মাথায় না রাখেন তাহলে কিন্তু এই সব বিষয়ে অ্যান্সার করতে আপনি ঠিকমতো পারবেন না। যাই হোক, এই অংশ থেকেও কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে, আপনারা এগুলা দেখবেন যে আপনাদের কি অবস্থা, কতটুকু বুঝতে পারলেন। এরপরে সেটেলমেন্ট জিওগ্রাফি অর্থাৎ বসতি ভূগোল। বসতি মানে মানুষ যে বসবাস করে, বিভিন্ন প্যাটার্নের বসবাস তৈরি করে মানুষ। এখানে সংজ্ঞা আছে, আমি আর সংজ্ঞা নিয়ে কথা বলতেছি না, এগুলা খুব সহজভাবে লিখা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো বসতির কতগুলো ধরন আছে: রুরাল সেটেলমেন্ট, আরবান সেটেলমেন্ট, স্পেশাল সেটেলমেন্ট। পর্যটন এলাকাতে যেই শিল্প অঞ্চলে যে সেটেলমেন্ট গড়ে ওঠে, তাহলে গ্রামীণ এলাকার সেটেলমেন্ট, নগর এলাকার সেটেলমেন্ট এবং বিভিন্ন শিল্প অঞ্চলে যে ধরনের সেটেলমেন্ট গড়ে ওঠে, এইগুলা হলো আসলে এক এক ধরনের বসতি। তারপরে এই প্রথমে গ্রামীণ সেটেলমেন্ট যে কথা বলি, গ্রামীণ সেটেলমেন্ট কয়েক ধরনের, নগরের সেটেলমেন্ট আবার কয়েক ধরনের আছে। আমি এগুলা নিয়ে পরে আলোচনা আছে চিত্রের ভেতরে, সেখান থেকে বোঝাবো। আর এই লেখাগুলো তো আপনারা সহজে পড়তে পারবেন। আর স্পেশাল সেটেলমেন্টও বিভিন্ন পোর্ট টুরিস্ট স্পটে গড়ে ওঠে। ওই আগের স্লাইডটারই একটি ডিসক্রিপটিভ এখানে বর্ণনা করা হয়েছে। এবার গ্রামীণ যে সেটেলমেন্ট, এই যে ডিসপার্স হয়, দূরে দূরে বাড়িঘর থাকে, তারপর লিনিয়ার, এগুলো লাইন ধরে হয়, হয়তো রাস্তার পাশে বা নদীর পাশে লাইন ধরে বাড়ি হয়, এগুলো লিনিয়ার বা রৈখিক বসতি বলা হচ্ছে। নিউক্লিয়ার, সংঘবদ্ধ, একতাবদ্ধ বসতি, এই যেরকম ঘন ঘন সংঘবদ্ধভাবে অনেক জায়গায় বসতি হয়, এগুলো নিউক্লিয়ার বা একতাবদ্ধ বসতি বলা হয়। হ্যাঁ, এছাড়াও অনেক ধরনের বসতি আসলে গ্রামে গ্রামে দেখা যায়। তো প্রধান 3টা ক্যাটাগরি হলো এইগুলা। তারপরে কিছু কিছু ফ্যাক্টরস আছে, যে কোন ফ্যাক্টরগুলো এই বসতিগুলোর নির্দিষ্ট শেপ বা প্যাটার্ন দেওয়ার কারণ কি। যেমন হয়তো গ্রামের ভিতরে একটা নদী আছে, নদীর 2 ধার দিয়ে বাড়ি হয়েছে, তখন এটা রৌখিক হবে। তো আবার কোন জায়গায় ইন্ডাস্ট্রি হয়েছে, সেই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে চারপাশ দিয়ে বাড়িঘর হয়েছে, সেখানে সংঘবদ্ধ বাড়িঘর হয়ে যাবে, বা সার্কেল একটা বাড়িঘর হয়ে যাবে। তো কিছু ফ্যাক্টর কাজ করে আসলে, বসতির বিভিন্ন প্যাটার্নের পেছনে আলাদা আলাদা ফ্যাক্টর কাজ করে। তারপরে আপনার যে আরবান স্প্রল কি জিনিস, আরবান স্প্রল হলো আসলে শহরের পাশে যে ছোট একটা শহর বিক্ষিপ্ত হবে গড়ে ওঠে, সেটা হলো আরবান স্প্রল। স্প্রল কি? স্প্রল হলো সেই জিনিস, একটা শাখার মতো একটা, মানে হয়তো স্প্রল কাকে বলে, ডানা, কোনো কিছু যদি ডানা ঝাপটায় বা ঘুরতে থাকে, তার একটা শাখা হয়তো পাশে ছড়ায় যায়, সেই ব্যাপারটাকে স্প্রল বলা হয়। আমি যদি একটু আঁকায় দেখানোর চেষ্টা করি, এই যে মনে করি এটা খুব ঘুরতেছে। হ্যাঁ, তো এরকম কতগুলো এরকম সিটকায় যদি এরকম ভাবে যায়, এরকম ভাবে সিটায় যায় ঘুরতে ঘুরতে, তো এইটাকে স্প্রল বলে। তো একটা শহরের পাশে যখন বিক্ষিপ্তভাবে কিছু শহর গড়ে ওঠে, সেটাকে আরবান স্প্রল বলে। যেমন ঢাকার পাশে সাভার এলাকা স্প্রলের মতো এলোমেলো ভাবে গড়ে উঠছে। ঢাকায় কিছু লোক দূরে যায় বসবাস করে, ওইখানে একটু কম টাকায় পাইছিল বাড়ি ভাড়া টারা, সেজন্য ওইখানে যায় ওরা বসবাস করা শুরু করছে। হ্যাঁ, তো শহর থেকে দূরে এবং শহরের পাশে যে তুলনামূলক ছোট শহর গড়ে ওঠে বিক্ষিপ্তভাবে, সেটা হলো আরবান স্প্রল। আরবানের এলাকার একটা ছড়া বা একটা একটা কি বলে এটাকে, বাংলায় যে কি বলবো বুঝতে পারতেছি না, একটা শাখা আর কি। এই যে এরকম ঘুরতেছে, ঘোরার একটা একটা ছটা বা একটা শাখা হলো আরবান স্প্রল। এবং এই স্প্রলগুলো কি হয়, এবং বিভিন্ন সেটেলমেন্টকে আরো কি ক্যাটাগরিতে ভাগ করা যায়, প্ল্যান্ড এবং আনপ্ল্যান্ড ক্যাটাগরিতে সেটেলমেন্টকে ভাগ করা যায়। এরপরে যে এই যে প্যাটার্ন, সেই প্যাটার্নের কথা আবারও বলতেছে যে আরো বিস্তারিতভাবে রৈখিক প্যাটার্নে কিছু হয়, ক্লাস্টার অর্থাৎ সংঘবদ্ধভাবে সংকুচিতভাবে কিছু ডিসপার্স হয়, যেটা ছড়ায় ছিটায় থাকে। এখানে আরো কিছু চিত্রে আরো কিছু সেটেলমেন্ট দেখানো হয়েছে। তো আসলে এরকম অনেক রকমের সেটেলমেন্ট আছে, বেসিক ওই 3 ধরনের। আপনারা শুধু একবার দেখলেই হবে, এগুলা থেকে প্রশ্ন আসলে যদি আপনি বোঝেন যে কিসের ভিত্তিতে সেটেলমেন্ট গুলো গড়ে উঠছে, তাহলে আপনারা অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, ডিসপার্স গুলো আসলে কোথায় হয়, ডিসপার্স সেটেলমেন্ট আমি যদি বলি,
যেখানে মানুষ প্রাকৃতিক কারণে বা অন্য কারণে কাছাকাছি বাড়ি করতে পারে না, পাহাড়ে, তাই না? হয়তো সমান ভূমি একজন বাড়ি করছে 2-3 জন, আবার মাঝখানে পাহাড়, পাহাড়ের ওই পাশে আরেকটা সমান ভূমি, সেখানে আবার 2-3 জন বাড়ি করছে। তাহলে কিন্তু একটা ডিসপার্স সেটেলমেন্ট হবে, মাঝখানে ব্যারিয়ার হিসাবে পাহাড়টা কাজ করবে। তো কোন এলাকায় বা কোন জায়গাতে কোন ধরনের প্যাটার্ন, সেটেলমেন্ট প্যাটার্ন সাপোর্ট করে, এই ব্যাপারটা আপনারা জানার চেষ্টা করবেন। এরপরে রুরাল সেটেলমেন্টের কিছু ক্যারেক্টার দেখানো হয়েছে, এই পাশে আরবান সেটেলমেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে। আরবান সেটেলমেন্ট কতগুলো টাইপস আছে, আরবান এলাকার কতগুলো টাইপস আছে, সেই বিষয়টা আপনারা দেখবেন। এবার আরবান স্পল সম্পর্কে আরো কিছু কথা আমি বলা হয়েছে। হ্যাঁ, ওই যে আরবান স্পল বললাম না, সেটাকে এখানে আর একটু ভেঙে বিস্তারিতভাবে বলার চেষ্টা করা হয়েছে। আর এই যে সেটেলমেন্টের টাইপ, এর মধ্যে এই দুইটা হইলো গ্রাম এলাকার, আর এই বাকিগুলা হইলো শহর এলাকার সেটেলমেন্ট টাইপ। তাদের মধ্যে কতজন মানুষ মিনিমাম বসবাস করা লাগবে, তাদের অর্থনীতির বৈশিষ্ট্য কি, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কেমন, এই সম্পর্কে আপনারা এইগুলা থেকে জানার চেষ্টা করবেন। কেমন, এই স্লাইডটা থেকে। যাই হোক, এখান থেকে এই স্লাইডটা হয়তো ডাবল হয়ে গেছে, উপর থেকে কোনোভাবে চলে আসছে, এটাকে উপরে উঠাই দেওয়ার চেষ্টা করব। এখন এই 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 অংশটা থেকেও কিছু এমসিকিউ আছে, আপনারা পড়ার পরে এমসিকিউ গুলো দিয়ে নিজেদেরকে জাজ করার চেষ্টা করবেন যে কি অবস্থায় আপনারা আছেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। ও আপনাদের সাথে আর একটু বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো ভূগোল, প্রাকৃতিক ভূগোলের অংশটা শেষ করছি, যদিও শেষ করছি এইভাবে বলার সুযোগ নাই, আসলে পড়ালেখার জানার কোনো শেষ নাই। তবে আমার কাছে মনে হয়েছে যে কিছু বিষয় আপনাদের জানা দরকার ছিল, কিন্তু ওইখানে বলা হয় নাই। যেমন আমি একটু বলতেছি, আপনারা জানার চেষ্টা করবেন। আপনারা নদীর যে ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ, এগুলা কি কি আছে এগুলা জানার চেষ্টা করবেন। তারপরে মেঘের টাইপস গুলা জানার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে ওই জোয়ার ভাটার অংশটা তো আপনাদেরকে বলা হয়েছে, তারপর আরো বিস্তারিত জানার চেষ্টা করুন। এই যে কিছু কিছু বিষয় আছে, আর অবশ্যই আমি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছি, যে বিষয়গুলো নিয়ে আসছি, এগুলো আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করবেন। আর আপনাদের মূল যে বইগুলোর কথা বলা হয়েছে, ওইগুলা থেকে ভালো করে প্রস্তুতি নেন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।